আপনারা জানেন কিছুদিন আগেই এই প্রতিকুর রহমান সে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছে এবং সেই নিয়ে রাজনীতি উত্তাল হয়েছিল। কিন্তু তিনি বিভিন্ন জায়গায় মঞ্চে বক্তব্য রাখলেও এই সরাসরি তৃণমূল ভবন থেকে এই প্রথম সাংবাদিক সম্মেলন করলেন ডক্টর শশী পাজার সাথে। এবার সভাপতি বুঝতে পারছেন সেই সাংবাদিক সম্মেলনে তার একটা বামপন্থী মেন্টালিটির মানুষ, ফলে তার কথায় যে ঝাঁজটা থাকে সেটা কিন্তু এই প্রথমবার দেখা গেল। আপনার অনুরোধ করবো, এই মুহূর্তে যেহেতু রাজ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে বিজেপির তাবড় তাবড় নেতারা সব এসছে প্রচার করতে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে বিজেপিকে কাউন্টার দিলেন সাংবাদিক সম্মেলনে। প্রত্যেকের এই সাংবাদিক সম্মেলনটা পুরোটা দেখা উচিত। প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি বেশি করে শেয়ার করুন। আজকে এই প্রেস কনফারেন্সে আমি ডক্টর শশী পাঞ্জা আর সঙ্গে শ্রী প্রতিকুর রহমান, দুজনেই দলীয় স্পোকসম্যান, আমরা দুটো ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সংক্ষিপ্তভাবে প্রথমে বলি যে আজকে পার্লামেন্টে স্পেশাল সেশন চলছে। নারী শক্তি, নারী নিরাপত্তা, নারী সুরক্ষা, নারী সম্মান নিয়ে অনেক বক্তব্য প্রধানমন্ত্রী বলছেন সংসদে। আমরা গতকালকেও দেখলাম স্মৃতি ইরানি এসেছিলেন, তিনি প্রাক্তন মহিলা শিশু বিকাশের মন্ত্রী ছিলেন কেন্দ্রীয়। শুভেন্দু অধিকারী, যিনি একসময় বীরবাহা হাসদাকে যেভাবে অপমান করেছিলেন, জুতার তলায় রাখা যায় একজন এসটি সম্প্রদায় মহিলা মন্ত্রীকে, সে তাকে নিয়ে মাতৃশক্তি ভরসা কার্ড লঞ্চ হয়েছিল। আবার সেটাও নিয়েও আমরা বলেছি যে ওটা কিন্তু যে এমসিসি ভায়োলেশন হচ্ছে, অর্থাৎ এই সময় একটা প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়া, এবং নির্বাচনী প্রক্রিয়া যখন চলছে তখন মডেল কোড অফ কন্ডাক্ট থাকে, কিছু নিয়মগুলো থাকে, এবং সেই নিয়ম অনুসারে আপনি কোনো স্কিম যেটাতে টাকা পয়সা দেবেন সেটা চলতে পারে না। এবং ঠিক সেইটাই এই ঔদ্ধত্য অহংকারী ভারতীয় জনতা পার্টি দল এবং তাদের নেতৃত্ব গতকালকে সেটা করছিলেন। সেটা নিয়ে ইলেকশন কমিশন আমরা কমপ্লেনও করেছি যে ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট। বিষয় হচ্ছে দিনকে দিন তাদের অবনতি, তাদের ভারতীয় জনতা পার্টি নেতা, মন্ত্রী এবং সকলে সন্ত্রী প্রত্যেকে যা বক্তব্য রাখছেন প্রতিদিন, তার মানে সীমা, এবং সেই সীমাটা নিজেদের সীমা নিজে লঙ্ঘন করছেন। আর প্রত্যেক দিন যেটাকে আমরা বলতে পারি নিউ লো, মানে আর কত নামতে পারে। কিন্তু আমরা দেখি এই বক্তব্য যারা রাখছেন সাধারণভাবে হয়তো অচেনা অজানা বিজেপি নেতৃত্ব, কিন্তু এই সাহস পায় কি করে? কি বক্তব্য বলছি, মানে ভয়ঙ্কর বক্তব্য, নিন্দনীয় বক্তব্য। কিন্তু যে বক্তব্য তারা রাখছেন, এই সাহসটা আসে তখনই যখন তারা তাদের নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে দেখেন যে হ্যাঁ তারা তো বলছেন, তাহলে আমি বলতে পারি না কেন? ফলে 2021-21 বিধানসভা নির্বাচনে আমরা যদি দিদি দেখতে পারি এইরকম টোন করে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বলতে পারেন, আর বর্তমান কালেতে এখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, একটা শোভনীয় বিষয়টা থাকে, একটা রাজনৈতিক সৌজন্য একটা থাকে। তিনি দিদিকে মমতা বলে ডাকছেন, কোনো বাধা নিষেধ নেই। মানে এটা যে কতটা সৌজন্যের অভাব, নিজেদের কালচারের অভাব, সেটা তো দেখাই যাচ্ছে। তারপরে যদি আমরা দেখি ভারতীয় জনতা পার্টির কোন একজন নেতৃত্ব কিংবা সেই কর্মী যাই হোক, এখন মুখ্যমন্ত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় না, একজন মহিলা, তাকে বলছেন যে তার উপরে যদি আমরা তাকে ধর্ষণ করতে হবে। আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি বলুন তো? এইগুলো বাংলার মাটিতে চলতে পারে? এটা ভারতবর্ষের মাটিতেও চলতে পারে না। ভারতীয় জনতা পার্টির দৈন্যতা আমরা বলছিলাম রাজনৈতিকভাবে, কিন্তু কালচারের অভাবটা এই জায়গায় যদি পৌঁছয়, তাহলে এটা তো বাংলার জন্যে, এই সমাজের জন্যে, মহিলাদের জন্যে, এই একটা সোসাইটির জন্যে, ভারতবর্ষের জন্যে অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। এরা বলবে নারী সুরক্ষা, নারী শক্তি, এই সমস্ত বিষয়। আমি যেটা বলছি তথ্য আছে বলে,
এটা ভিডিওটা দেখিনি আমরা, ভিডিওটা একবার দেখি। ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও? ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? মমতা ব্যানার্জি মহিলা তো? মমতা ব্যানার্জি মহিলা তো? আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে, আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। और ममता खातून अपना रेप करवाए और इसको 10 के 15 हम अपने हिंदू से दिलवाएंगे। ভাঙ্গাটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলুন, ভাঙ্গাটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলুন। जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं। এবং তারপরে বলেছে ক্যামেরাতে এই বিজেপি যে ও মানে ধর্ষণের ধমকটা, থ্রেট যেটাকে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে দিয়েছে। এটা হচ্ছে বিজেপির ইকোসিস্টেম। এবং আমরা কি মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, তিনি তো লড়ছেন, মহিলাদের জন্য লড়ছেন, মহিলাদের অপমানের বিরুদ্ধে লড়ছেন, এর মধ্যে তিনি নিজে অপমানিত হচ্ছেন। এবং এই এসআইআর এতেও আমরা দেখেছিলাম যে কত মহিলাদের বাদ দিয়ে দিয়েছে। দিদির জনপ্রিয়তা মহিলাদের মধ্যে, সেটা পরিষ্কার সারা ভারতবর্ষ জানে। এবার সেই মহিলাদের ভোটার অধিকারটাও ছিনিয়ে নিচ্ছিল বিজেপি, সেটা বলতেই হবে, কারণ ইসিআই তো ওইভাবেই কাজ করছে। আবারও ওই এসআইআর ইজ বিজেপি, বিজেপি ইজ এসআইআর, বিজেপি নেতৃত্ব বলেছিলেন। সুতরাং মহিলাদের জন্য যখন দিদি লড়ছেন যে কেন এত নামগুলো বাদ যাচ্ছে, তখন তারপরে এই সমস্ত তার উপরে এই লাঞ্ছনগুলো দিচ্ছেন তারা, এই ধমকগুলো দিচ্ছেন। চিন্তা করুন এটা কোথায় গিয়ে থামবে। একটা সিটিং চিফ মিনিস্টারকে এই ধরনের আক্রমণ, এটা কত নিন্দনীয়, মানে কত খারাপ একটা দলের, তার যে ডিএনএ আছে সে ডিএনএটাই কত খারাপ হতে পারে। কি আপনি কি তৈরি করছেন, আপনি কি দলীয় ভবিষ্যৎ তৈরি করছেন? একটা দল তো তার ভবিষ্যতের কথা ভাববে। তার দলের ভবিষ্যৎটা কি? তার দলের অভ্যন্তরীণ যারা মহিলা সদস্যরা রয়েছেন তারা বা কতটা নিরাপদ? তার মানে তাদেরকে এইভাবে তারা আক্রমণ করে। ফলে এই জায়গা একটা বিষয় ছিল। আমরা যেটা বললাম, আমরা আবারও বলি, দিল্লি ইউনিভার্সিটিতে ঘটনাটা, মানে এই সঙ্গে কতগুলো যুক্ত হয় পুরো ইকোসিস্টেম ভারতীয় জনতা পার্টি। এই ইকোসিস্টেমে দিল্লিতে, দিল্লি ইউনিভার্সিটিতে যে মেয়েটি, তার তো স্বাধীনতা থাকবে, আর একটা একটা ভদ্র সভ্য মেয়ে, শিক্ষিতা মেয়ে, তিনি স্লিভলেস একটা কুর্তি পরেছেন বলে তিনি নাকি, যিনি প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, তাকে যে অভ্যর্থনা কিংবা সম্বর্ধনা জানানো ছিল কিংবা মালা ইত্যাদি পরানো ছিল, তাকে বললো না তুমি দিতে পারো না, কারণ তুমি একটা স্লিভলেস কুর্তি পরেছ। অবক্ষয়, অবক্ষয়, মহিলা দমন, মহিলা অ্যাচিভার্স যারা দেখতে পারেন না, মহিলাদের সাকসেস যারা দেখতে পারেন না, যারা এত রিগ্রেসিভ মেন্টালিটি রাখে, পিছিয়ে পড়া, এটা তো ভারতবর্ষে পিছিয়েই যাবে। এত পার্লামেন্ট আপনি কি বলছেন প্রধানমন্ত্রীজি? প্রতিদিন কিন্তু নারী শক্তি নয়, নারী শক্তিটাকে আপনি ক্ষীণ করছেন, আপনি তাকে দুর্বল করছেন। স্লিভলেস কুর্তি পরেছে বলে আপনার কেন্দ্রীয় মন্ত্রী তার কাছ থেকে সম্বর্ধনা নেবে না, এই জায়গায় পৌঁছেছে। তাহলে মেয়েরা কি পড়বে, মেয়েরা কোথায় যাবে, কটায় বাড়ি ফিরবে, তাদের স্বাধীনতা সবটাই বেঁধে দেবে ভারতীয় জনতা পার্টি। আর অবশ্যই এই সবটাই নিয়ে আর আমরা কতটা কমপ্লেন করব? আমরা এই বিভিন্নভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই যে রেপ থ্রেট দেয়া, এটা এটা অসম্ভব, মানে এটাকে বিশ্বাস করাটাও বিশ্বাসযোগ্য নয়। এরা এই অপরাধী মানসিকতা যারা রাখেন, ঠিক ব্রিজভূষণ সিং এর মতো, এরা সে কুলদীপ সেঙ্গারের মতো, এই টাইপ, এই ভ্যারাইটি, এই লোকগুলো এই বিজেপি তাদেরকে জায়গা দিয়েছে। কই একটাও তো নেতৃত্ব বলেননি, তাকে বলেনি যে তোমার এটা বলা উচিত ছিল না। এদের স্পাইন নেই, মেরুদণ্ড নেই, তাদের সাহসও নেই, তার জন্য অনুমতি নেবে। তা এই যে একটা বিজেপি নেতা বলল মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই ন্যাক্কারজনক একটা মন্তব্য, কই একটাও নেতা, বিজেপির নেতা উঠে বলেছে এটা তোমার বলা উচিত ছিল না?
তার জন্য তোমাকে বহিষ্কার করব, তার জন্য তোমার এই দলের জায়গা নেই। ফলে সাহস আরো বাড়বে। এটা সাহস নয়, এটা আমি বলবো নোংরামি। এই নোংরামিটা আরো বাড়বে। এই নোংরামি এই সময়, নির্বাচনের সময়, এরপরে আপনারা সবাই দেখুন এই ভারতীয় জনতা পার্টি কি পরিবর্তন আনতে চাইছে। এই পরিবর্তনটাই আনতে চাইছে যেখানে নারী অসম্মানিত হবে প্রতিনিয়ত। গতকালকে কিংবা আজকে যুবদের নিয়েও একটা প্রতারণা করেছে, যেটা শ্রী প্রতিকুর রহমান তিনি বলবেন। নারী প্রতারিত, নারী লাঞ্ছিত, নারী বঞ্চিত, নারীকে ভাঁওতাবাজি করা হচ্ছে, নারী নেতৃত্বকে অপমান করা হচ্ছে। এরপরে যুবদের নিয়ে তারা কি করছেন সেটা প্রতিকুর বলবেন। এখানে সম্মানীয় শশীদি আপনাদের সামনে বলেছে যে কিভাবে বিজেপি সরকার জুমলাবাজি করে যাচ্ছে। আমরা বাংলাতে একটা প্রবাদ বাক্য সবাই জানি, অতি ভক্তি চোরের লক্ষণ। নির্বাচনের আগে হঠাৎ যুব শক্তি কি যুব ভক্তি কি সব নিয়ে এসছে আমরা জানি না, আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। তো বাংলার মানুষ বুঝতে পেরেছে গেরুয়া বসন পরে অতি ভক্তি আসলে চোরের লক্ষণ। যারা পশ্চিমবঙ্গের মাটিতে নির্বাচনের সময় আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিভিন্ন ক্যাম্প করে, ছোট ছোট ক্যাম্প করেছে, করে সব ফর্ম ফিল আপ করছে যুব শক্তির নাম করে। কারোর হাতে 2000 টাকা, কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা পাঠিয়ে দিচ্ছে, বলছে আপাতত 2000 টাকা নাও, তারপরে তোমার 1000 টাকা পরে ঢুকবে। এরকম বিভিন্ন জায়গায় গোটা রাজ্যে আমাদের কাছে ক্যাম্প করেছে বলে খবর আসছে। তো এটা তো ফলে শশীদিও বলেছে এটা এমসিসির ভায়োলেশন হয়েছে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে নির্বাচন কমিশনার এগুলো দেখতে পাচ্ছে না। অভিষেক ব্যানার্জির গাড়ি তল্লাশি হবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর গাড়ি তল্লাশি হবে, তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি হবে, নির্বাচন কমিশনার বলছে। কিন্তু এই যে দিনের পর দিন বিজেপি নির্বাচনের মাঝখানে যেসব কাজকর্ম করে যাচ্ছে এগুলো নির্বাচন কমিশনার দেখতে পাচ্ছে না। আমরা প্রশ্ন করতে চাই, কেন আপনাদের চোখে কি ছানি পড়েছে? যদি সমস্যা হয় বলুন, আমাদের চোখের আলো প্রকল্প আছে। মাননীয় সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় প্রকল্প চালু করেছে। ওখানে অনেক ছানির অপারেশন, আমরা ছানির অপারেশন করিয়ে দেবো। আপনি খালি চোখে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের মাটিতে কিভাবে আপনারা একটা রাজনৈতিক দলের পক্ষে কাজ করে যাচ্ছেন। তো ফলে এর বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার মানুষ নিশ্চিতভাবে তার জবাব দেবে। নির্বাচনের সময় শুধুমাত্র 3000 টাকা দেব, কারণ নির্বাচনের আগে তো 12 বছরে 14 সালে দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন, বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো। এখন 12 বছর হয়েছে, প্রতি বছর যদি 2 কোটি চাকরি হয়, 12 × 2 সবাই জানি এই অঙ্ক, সহজ অঙ্ক, 24 কোটি বেকারের চাকরি পাওয়ার কথা। গোটা ভারতবর্ষে বরঞ্চ এই তৃণমূলের জামানায়, এই নরেন্দ্র মোদীর জামানায় গোটা ভারতবর্ষের মাটিতে যেভাবে বেকারত্ব বেড়েছে এটা আমরা সবাই জানি। প্রায় 20 থেকে 29 বছর বয়সী ভারতের প্রায় 67% স্নাতক আজ বেকার। 40 বছরের রেকর্ড সংখ্যক বেকারত্ব ওই বিজেপির আমলে বেড়েছে। আমরা দেখেছি এখন 3000 টাকা বলছে। আচ্ছা, তুমি তো নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের মাটিতে এসে 3000 টাকার কথা বলছো। তোমার অনেকগুলো বিহার তোমার জেতা আছে, পাশের রাজ্য ত্রিপুরা তোমার জেতা আছে, আসাম তোমার জেতা আছে, মহারাষ্ট্র তোমার জেতা আছে। যেখানে যেখানে বিজেপি জিতে আছে সেখানে 3000 টাকা করে দিচ্ছে না কেন? বরঞ্চ আমরা 2-3 দিন আগে দেখলাম নয়ডাতে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ এখানে এসে বড় বড় ডায়লগ মেরে গেছেন। উত্তরপ্রদেশে নয়ডাতে বেকার যুবকদের ওপরে এই বিজেপি সরকার যেভাবে লাঠিচার্জ করেছে, যেভাবে টিয়ার শেল ছুড়েছে, এটি অত্যন্ত নিন্দনীয়। তো ফলে এই সমস্ত প্রকল্পের বিরুদ্ধে বিজেপি সরকারের আমলে বেকারত্ব নিয়ে কোনো কথা নেই। দেশের বেকাররা যখন চাকরি চাইতে গেল দেশের প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী বলল হাতে শাবল নাও, হাতে গাঁইতি নাও, যাহা যাহা খুদা হ্যাঁ ওই ওই খোদো। মন্দিরের তলায় গিয়ে খুঁজে দেখো মসজিদ আছে কিনা। যেখানে যখন কাজ চাইতে গেল তখন মানুষের ধর্মের ভিত্তিতে মানুষে ভাগ করে দিল। তো উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের সরকার অগ্নিবীরের মতো 4 বছরের প্রকল্প, যার কোনো স্থায়ী কাজ নেই, 75% হাতে দিনের শেষে একটা সার্টিফিকেট ধরিয়ে দিয়ে না পেনশন আছে না সম্মান আছে, যাও তুমি ভুলে যাও বেকারত্বের কথা, বেকারত্বের বাজারে তোমাকে ছেড়ে দেওয়া হলো। আমাদের এই বরঞ্চ পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল আমলে তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার, আমরা শুধুমাত্র নির্বাচনের সময় কোনো জনগণকে বা যুবকদেরকে প্রতিশ্রুতি দিইনি। আমরা বলেছি প্রতি মাসে 1500 টাকা তোমার, এটা আমাদের অঙ্গীকার। যে যুবকটা বাংলার মাটিতে একটু এগোতে চাইছে, আমাদের সরকার তাদের পাশে থেকে তার হাতটা ধরে বলেছে আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা এগিয়ে চলো। আজকের নির্বাচনের সময় বিজেপি যেভাবে জুমলাবাজি করছে পশ্চিমবঙ্গের মাটিতে তা স্পষ্ট হয়ে গেছে, এবং বাংলার মানুষ
তার বিরুদ্ধে জবাব দেবে। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দেখেছি ক্ষুদ্র মাঝারি শিল্পে অসংখ্য বিনিয়োগ আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গ সরকারের সময়। বরঞ্চ নরেন্দ্র মোদী সরকার 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছিল। আমাদের সরকার কর্মশ্রী প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে প্রায় 2,776 কোটি টাকা ব্যয় করে 78 লক্ষের বেশি জব কার্ড হোল্ডারদের জন্য প্রায় 104.58 কোটি কর্মদিবস তৈরি করেছে। আমরা দিল্লির দিকে তাকিয়ে থাকিনি, আমরা বাংলার মাটিতে বাংলার বেকারদের জন্য, বাংলার মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। দিনের পর দিন আমাদেরকে আটকে রাখার চেষ্টা হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। আমরা বরঞ্চ দিল্লির দিকে না তাকিয়ে থেকে পশ্চিমবঙ্গে প্রায় 3,500 কোটি টাকা বিনিয়োগের সাহায্য নিয়ে প্রায় 2,800টি তথ্য প্রযুক্তি কোম্পানিতে 2 লক্ষের বেশি আইটি কর্মচারীরা এখনো কাজ করছে। গোটা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পাচামির উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে, যেখানে প্রায় 1 লক্ষের বেশি কর্মসংস্থান হবে বলে আমরা আশাবাদী। কলকাতায় 35,000 কোটি টাকার কর্মদিগন্ত লেদার কমপ্লেক্সে প্রায় 7.75 লক্ষ নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে। বড় কোম্পানিগুলি ইতিমধ্যেই 3,000 একর এর বেশি জমি বরাদ্দ হয়েছে, যার ফলে প্রায় 27,000 কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। এর ফলে আরও কর্মসংস্থান হবে বলে আমরা আশাবাদী। আমরা শুধুমাত্র বিজেপির জুমলাবাজির রাজনীতি আমরা করি না, আমরা পশ্চিমবঙ্গের মাটিতে বেকারদেরকে স্বনির্ভর করার চেষ্টা করি এবং সেই স্বনির্ভরতার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে আগামী দিনে বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করছি। বরঞ্চ নির্বাচন এলে পরিযায়ী পাখির মতো বিজেপি সহ দেশের প্রধানমন্ত্রী সহ সমস্ত মুখ্যমন্ত্রীরা এসে পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে জুমলা রাজনীতি করছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের যারা মানুষ আছে, পশ্চিমবঙ্গের বেকার যুবকরা আছে, তারা এর বিরুদ্ধে জবাব দেবে। ঠিক সময় বাংলার ছাত্র যুবরা এই সরকারের বিরুদ্ধে রায় দেবে। প্রতিকুরকে ধন্যবাদ। আরেকটি বিষয় বলে দিই এবং তারপরে খুব লিমিটেড প্রশ্ন নেব আমরা, কারণ আমরা আবার সিও অফিসেও যাব, ইলেকশন কমিশন। এখন কথা হচ্ছে যে দিদি বলে দিয়েছেন এবং আমরা সকলে খুব খুশি, কারণ দিদি এত লড়াই করেছেন। সুপ্রিম কোর্টে গিয়ে তিনি নিজে দাঁড়িয়েছিলেন এই এসআইআর চলাকালীন নাম বাদ যেটা যাচ্ছিল অন্যায়ভাবে, তার বিরুদ্ধে যদি কেউ লড়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে তিনি সভাতেও বলেছেন, কারণ আমরাও কি বলেছিলাম যে বৈধ ভোটার বাদ যাবে না, এবং ভবিষ্যৎটা কি ছিল যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন, একটা অর্ডার আপলোড হয়েছে, তারা 142 তাদের যে ক্ষমতা আর্টিকেল 142-এর মাধ্যমে সেটাকে ব্যবহার করে লিখেছে যে যারা অ্যাপিল, যাদের অ্যাপিল এর যারা অ্যাডজুডিকেশনে ছিলেন তারা অ্যাপিল করছেন, যে অ্যাপিলগুলো ট্রাইব্যুনাল অ্যালাউ করেছে তাদেরকে কিন্তু ভোট দেওয়ার জন্য অ্যালাউ করতে হবে 23শে এপ্রিল। অর্থাৎ ধরুন যে লজিক্যাল অ্যাডজুডিকেশনের মধ্যে দিয়ে তার বিচার চলছিল, অ্যাপিল চলছে, সে একটা অ্যাপিল করেছে কিন্তু সে অ্যাপিলের রেজাল্টটা আসছিল না, যে আমি ভোটার লিস্টে ফেরত এলাম নাকি বাদ পড়ে গেলাম, এই যে বিষয়টা ঝুলেছিল, এইটা এবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে অ্যাপিল তোমার যদি অ্যালাউ করে থাকি তাহলে তুমি কিন্তু ফার্স্ট পেজ যেটা আছে 23rd ভোট করতে পারো। অর্থাৎ যেটা বলে দিই, যেটা আবার দিদি বলেও দিয়েছেন এই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে, এবং আমাদেরও ক্যান্ডিডেটদেরও নির্দেশ দিয়ে দিয়েছেন যে আমরা প্রত্যেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস তো এককভাবে মানুষের বিরুদ্ধে তাদের উপরে যে অত্যাচার হচ্ছিল নাম বাদ দেওয়ার মধ্যে দিয়ে বিষয়টা, এবং আতঙ্কিত মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছেই এসছিলেন, তখন কিন্তু আমরা এই ফর্মগুলো ভরছিলাম, এই অ্যাপিলগুলো করছিলাম। সুতরাং দিদি আবার বলে দিয়েছেন দ্যাট সবাই যাতে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে, এবং সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে একটা সাপ্লিমেন্টারি লিস্ট ফার্স্ট ফেজের জন্য 21শে এপ্রিল বেরোবে, আপনাদের খেয়াল থাকতে পারে বলে দিয়েছিল 6 এপ্রিল লিস্টটা ফ্রিজ হয়ে গেছে, কিন্তু তারপরেও যে একটা সাপ্লিমেন্টারি লিস্ট সেটা 21শে এপ্রিল আসবে। দ্বিতীয় ফেজের যে ফ্রিজ করে দিয়েছিল ভোটার লিস্ট 9 এপ্রিল, সেটারও একটা সাপ্লিমেন্টারি লিস্ট 27 তারিখে বেরোবে, সেটা সেকেন্ড ফেজের ভোটটা আছে 29 এপ্রিল। সুতরাং দিদি তার উল্লাস, দিদি তার জয়ের কথা, এটা মানুষের জয়, এবং তিনি
অত্যন্ত নমনীয় ভাবে জুডিশিয়ারিকেও ধন্যবাদ জানিয়েছেন যে তার যে বক্তব্য সেটাকে তারা মান্যতা দিয়েছেন এবং সত্যি মানুষের এই কষ্টটাকে মান্যতা দিয়েছেন এবং তাদের যে বিজেপি ইসিআই এর মাধ্যমে যে ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিচ্ছিল, আজকে দিদি তো অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সবসময় লড়াই করেছে। এই ভোটিং রাইটসটাও দিদি তার লড়াইয়ের মধ্যে দিয়ে মানুষের কাছে ফেরত দিচ্ছেন। এটা দিদির বড় জয়, বাংলার বড় জয়। সেই বঞ্চিত মানুষ যারা আতঙ্কিত ছিল, ভয় পাচ্ছিল, এই যে কে যেন বলেছিল না, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট, আমরা শুনতে চাইবো তাদের বক্তব্যটা কি। ডিলিট করতে পারবেন না, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে পরিষ্কার করে। সুতরাং এটা অত্যন্ত ভালো একটা খবর যেটা এসছে। আমি বলে দিই, যেহেতু আমি কলকাতা একজন ক্যান্ডিডেট হিসেবে আছি, যে আমরা আজকে কিন্তু ভোটার লিস্টটা পেলাম, 16-17 বলছিল পেলাম। এই ভোটার লিস্টে দেখছিলাম আমি যাদেরকে ডিলিট করেছিল 28 তারিখে সে স্ট্যাম্প রয়েছে, যাদেরকে অ্যাডজুডিকেট করেছিল আমিও ছিলাম তার মধ্যে, যাদের ইনক্লুড করেছে তাদের ওইভাবে রেখে দিয়েছে, আর যাদেরকে ডিলিট করেছে আফটার এডুকেশন তার উপর স্ট্যাম্প রয়েছে। আরেকটা নতুন ক্যাটাগরি দেখলাম, ডিলিটেড টু। এই ডিলিটেড টুটা কোন ভ্যারাইটি বোঝা গেল না। ডিলিটেড স্ট্যাম্প মেরে দিয়েছে ভোটারের মুখের উপর, ডিলিটেড টু মানে বাদ দিতে দিতে গিয়ে কোথায়। কিন্তু এই যে আর বাকি কি তার ভবিষ্যৎ সেটা বোঝা গেল না। আজকে সুপ্রিম কোর্ট সেটা বলেছে, ঝুলিয়ে রেখেছ যেগুলো সেইগুলো কিন্তু যদি ও অ্যাপিল করে থাকে এই ভোটে সে ভোট দিতে পারে। বিজেপির অভিসন্ধি কি ছিল, ষড়যন্ত্র কি ছিল, যে এরা যাতে ভোট না দিতে পারে। 91 লক্ষ ভোটের পরে কার কার নাম উঠে গেল তাতে কিছু এসে যায় না, কিন্তু ভোটের এই সময় তাদেরকে বঞ্চিত করা। সুপ্রিম কোর্ট আরো দুটো লিস্টের কথা বলছেন, দিদি সেটা তার বক্তব্যে উল্লেখ করেছেন। 21 এপ্রিল আরেকটা লিস্ট বেরোবে যারা 23 এপ্রিল ভোটে যাচ্ছে, 27 এপ্রিল একটা লিস্ট বেরোবে যারা 29 এপ্রিলে যাচ্ছেন ভোটে। এটা আমরা দিদিকে ধন্যবাদ দেয়, স্বর্গতভাবে সকলেই ধন্যবাদ জানাচ্ছি। Okay, so the English is that whatever breaking news which has come in, and that is that the Supreme Court has uploaded an order, and it has utilized the Article 142 special powers through it, by which it has said that persons who have whose appeals have been allowed by the appellate tribunals will be allowed to vote in the first phase on 23rd April. And the interpretation of this has come out also through Didi's speech, wherein she has mentioned that everyone which Trinamool Congress was tirelessly working for, that those who were getting, who were in the logical adjudication category and still getting deleted, were going in for appeals to the appellate tribunals, and which Trinamool Congress was helping them. And then the Supreme Court has said in its verdict, this is what Didi has, I quote Didi when she says this, that the Supreme Court has said in its verdict, the supplementary list for the first phase will be published on 21st April, and on 27th April there will be another list which is for the second phase of elections. So she has told us, the workers of the party, to make voter forms accordingly, because we are already working on voter slips. So we need a proper voter list to work on voter slips, which have to be printed. Then they have to reach out. This the other parties don't do. BJP is not even in the ground. Voter list, voter slip is what is something fall from the sky. They have no clueless about it. But we actually print voter slips, and that happens only when you get a proper voter list. Now, this is the first time this voter list has been so arbitrary, random, and continuously it is changing with plenty of deletions. Anyway, so we will be preparing, and that's what Didi has said, that I fought this case myself and we have got this verdict. There's no one more happier than myself today, and this comes after a relentless fight for the people. We would not have allowed any single valid name to be deleted. So congratulations to Didi, who has fought for the people of Bengal, fought for voting rights, which are fundamental rights, which are very basic rights.
So that's what Didi has said. तो सुप्रीम कोर्ट ने एक ऑर्डर निकाले हैं। आज सुप्रीम कोर्ट में सुनवाई थी एसआईआर का केस लेके, जिसको लगातार आप देखें कि तृणमूल कांग्रेस इस विषय को लेके लड़ रही है, क्योंकि तृणमूल कांग्रेस का एक ही बात है कि कोई भी वैध वोटर उसको वोटर लिस्ट से नहीं निकाला जा सकता है। लेकिन ईसीआई के इस प्रक्रियाकरण के द्वारा हम लोग ने देखे कि 91 लाख लोगों के नाम निकाल दिए जा रहे हैं। अब वो लोग अपील पे जा रहे हैं। लॉजिकल डिस्क्रिपेंसी सब आपने देखा। सुप्रीम कोर्ट ने अपने 142 आर्टिकल जो है कॉन्स्टिट्यूशन के तहत अपनी जो स्पेशल पावर्स को यूज करके ये कहा कि जो लोग अपील कर रहे हैं ट्राइब्यूनल में, जो लोग अपील अपने दाखिल किए हैं लेकिन उसका अंतिम जो रिजल्ट क्या है नहीं मालूम, वो लोग वोट दे सकते हैं इस बार। भविष्य में उसका क्या इंक्लूजन होगा डिलीशन होगा वो बाद में, लेकिन अगर उन्होंने अपनी अपील को दाखिल किया है तो 23 अप्रैल को जो फर्स्ट फेज के कॉन्स्टिट्यूएंसीज है वहां पे वो वोट दे सकते हैं। और इसी को चलते दीदी ने एआईटीसी ऑल इंडिया तृणमूल कांग्रेस की चेयरपर्सन ममता बनर्जी, जिन्होंने खुद सुप्रीम कोर्ट में उपस्थित रह के सुप्रीम कोर्ट के ऑनरेबल जजेस चीफ जस्टिस उनको कहा कि मामला कितना संगीन है और ये गणतंत्र अधिकार के ऊपर एक प्रहार हो रहा है, दीदी ने उनको कहा कोर्ट में। तो इसी चलते जब इस तरीके का एक वर्डिक्ट निकलता है या ऑर्डर्स जो निकलते हैं, तब दीदी ने कहा कि ये खुशी की बात है कि 2 फेज में इलेक्शन थे, 23 अप्रैल और 29 अप्रैल। तो 23 अप्रैल का वोटर लिस्ट जो फ्रीज हो गया था वो फ्रीज नहीं, और भी लिस्ट निकलेंगे। 21 अप्रैल को जो लास्ट निकलेगा सप्लीमेंट्री लिस्ट, उसके तहत भी, और ये इस किस्म के नाम जो अपील में गए हैं लेकिन अब तक पूरा उनका रिजल्ट नहीं मालूम है, वो लोग भी वोट दे सकते हैं। इससे ज्यादा खुशी की बात नहीं हो सकती। उसी तरीके से 29 अप्रैल में जो सेकंड फेज ऑफ वोटिंग है उसके लिए 27 तारीख तक जो लिस्ट निकलेगी उस लिस्ट को मान्यता दिया जाएगा उन लोगों को जिन्होंने अपने अपील दाखिल किए। ये बहुत बड़ी खुशी की खबर है, क्योंकि लोग आतंकित थे, बहुत डरे हुए थे, क्योंकि भारतीय जनता पार्टी का हर नेता नाम निकालने के लिए दिन रात एक कर दिए हैं। वो लोगों की विकास के लिए, लोगों की भलाई के लिए, लोगों के दुख सुख के लिए कोई काम नहीं है। भारतीय जनता पार्टी के कोई प्रचार नहीं है, आप उनको देखते नहीं है, लेकिन वो लोग इस कार्य में एकदम निमग्न थे कि कितना वोटर जो है निकाल सकते हैं और सभी को बांग्लादेशी और रोहिंग्या और घुसपैठिया बना दो। तो 91 लाख ऐसे निकल गए थे, लेकिन अपील जो दाखिल हुआ है आप नहीं निकाल सकते, ये लोग वोट दे सकते। ये बात जो डिपोर्ट, डिपोर्ट, हटा दो, देश से भगा दो, ये सब करेंगे, या बिहार में डिलीशन जो हुआ है उनके राशन बंद कर दो, उनके जो बेनिफिशियरीज जो उनको मिलते थे स्कीम बंद कर दो। इस तरीके की सोच जो बीजेपी रखती थी, आज सुप्रीम कोर्ट ने अपने इस ऑर्डर द्वारा ममता दीदी के लड़ाई को जो है मान्यता मिली है। ममता दीदी की इन कोशिशों की वजह से हम लोग एक जस्टिस, वी कैन नाउ सी जस्टिस, इसके लिए बहुत खुशी है। एक सवाल है, कल स्मृति ईरानी आएंगे नारी नारी शक्ति की बात कर रहे हो, वहाँ नारी के नहीं, आप सोचिए, हमारे राज्य के महिला मुख्यमंत्री ममता बनर्जी सारे भारतवर्ष जिसको लेके गर्वित है, उस महिला मंत्री को अगर कोई बलात्कार के थ्रेट देते हैं तो कितना घिनौना, एक ये बात ही कितनी घिनौनी है। इसको हम लोग जो बोल रहे, बोलते वक्त भी हम लोग को तकलीफ हो रही है। ये एक आम सवाल नहीं हो सकता, ये एक बहुत ही संगीन और गंभीरता से सोचिए कि भारतीय जनता पार्टी हद नहीं है, ये बहादुरी और बाहुबली की हद नहीं है, ये उनकी जो सोच कितनी गिरी हुई है इसी का प्रमाण है।
तो एक तो क्या है वो, इसके विरुद्ध तो पूरी समाज को उठ खड़ाना है। हर महिला अब डर जाएगी कि आप महिला मुख्यमंत्री जो इतनी, अगर वो एम्पावर्ड है, वो एक नारी शक्ति का रूप है, उनके पोजीशन के तहत उनके हाथों में पावर है, एक पावर जिस महिला के हाथ में, अगर उसको भी आप बलात्कार का धमकी दे सकते हैं, तो एक साधारण महिला की क्या परिस्थिति होगी भारतवर्ष में, एक भारतीय नारी की क्या होगी, एक भारतीय बेटी की क्या होगी पोजीशन। तो ये एक बात है। दूसरा आपका क्या था सवाल? मेरा सवाल ये है दूसरा कि पश्चिम बंगाल में जैसे तृणमूल कांग्रेस की कैंडिडेट है, वुमन कैंडिडेट, नहीं, आप मातृशक्ति और युवा शक्ति को लेके क्या बोल, तो ये तो हम लोग तो देखिए, जिसको डेमोक्रेसी, इलेक्शंस, आरपीए जो पढ़ाई लिखाई करते हैं, अरे गरे नहीं, उनको ये समझ होना ही चाहिए कि मॉडल कोड ऑफ कॉन्डक्ट जब चलता है तब आप पैसा वैसा कर नहीं दे सकते हैं, लेकिन भारतीय आप उसके अकाउंट में पैसा भेज रहे हैं। हम लोग को तो रिपोर्ट्स मिल रहे हैं कि कभी पैसा जाके आप हाथों में थाम रहे हैं, कभी बोल रहे कि हम 2000 रुपया दिए हैं अभी, बाकी आपका अकाउंट में चले जाएगा। ये सब क्या हो रहा है? दिस इज ग्रॉस वायलेशन ऑफ द मॉडल कोड ऑफ कॉन्डक्ट। अब युवा साथी भी और एक वायलेशन है, हम लोग बोलेंगे, कंप्लेन करेंगे, ईसीआई को कॉग्निजेंस लेना है और कड़ी सी कड़ी एक कदम उठाना है। कदम उठाते उठाते तो निर्वाचन आ जाएगा। आप नहीं कर सकते युवा साथी इस तरीके से, आप नहीं कर सकते। आप दीदी को कॉपी कर रहे थे, अरे करिए तो ठीक से करिए ना कॉपी। आपको इलेक्शन के पहले ये कॉपी करना चाहिए था। तब तक तो आप बोल रहे थे भीख दे रहे हैं, बेरोजगारी है, खड़ा कर दिया है लाइन में, है, सब कुछ बोल रहे थे, लेकिन जब आपको करना था तब आप नहीं किए। अब एमसीसी के चलते आप ये सब कर रहे हैं, तो इसके लिए ये पूरा एक जो है पार्टी ऑफ जोकर्स, माने क्लाउन्स, और पूरा सभी तो स्कैम है, सभी तो जुमला है, अंत में सब कुछ जुमला है। इट इज अ बिग शैम, बस और कुछ नहीं। अब वी हैव टू गो। Bengal is a cultural capital till the BJP stepped into Bengal and desecrated idols, humiliated the icons of Bengal and of India, and absolutely distorted the Bengali history and Bengali culture. Till BJP stepped in, everything was okay. So I think Yogi ji should not be speaking about it. আমরা একটু যাই ইলেকশন কমিশনে যেতে হবে। সরি, না, মাতৃশক্তি কার্ডটা ওরা যুব শক্তি লঞ্চ করেছে প্রতিকূল, আর দিচ্ছে কিন্তু মাতৃশক্তি কার্ড। এটা মানে কি এখানেও ভাবে? জুমলা, হ্যাঁ, এখানেও জুমলা করছে। বলুন বলুন প্লিজ। মাতৃশক্তি কি ভরসা দেবে? আমি ঠিক বুঝতে পারছি না। এত এরা কি ভেবেছে আমরা অশিক্ষিত মানুষ? মাতৃশক্তি গতকাল লঞ্চ করেছে, তথাপি মানে দেয়া, যেটা ভুল করছে। আজকে যুব সাথী দেয়ার বেলা সে তো প্রস্তুতি নেই, তারা কিন্তু মাতৃশক্তি ওই যুবকদের দিচ্ছে। যুবকদেরও অপমান। মানে প্রথমে আমি বলবার সময় বলেছি অতিভক্তি চোরের লক্ষণ, মর্নিং শোজ দ্য ডেস। তো দিনের শুরুতে যদি এই প্রকল্প নিয়ে জুমলাবাজি করে, আজকে স্পষ্ট হয়ে গেছে দিনের শেষটা কি হবে। এই শুধুমাত্র প্রতিশ্রুতি, জুমলার প্রতিশ্রুতি, শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি আজকে নিজেদেরকে নিজেরাই প্রমাণ করে দিয়েছে। দিনের আলোর মতো বাংলার মানুষের কাছে স্পষ্ট। তার মানে মাতৃশক্তির দিচ্ছে যুব শক্তির লোককে। কতটা জুমলা, মানে জুমলারও জুমলা, জুমলার বাবা মা বেরিয়ে যাচ্ছে। তো গতকালকে জুমলা ছিল, আজকে একটা আরেকটা জুমলা ছিল, জুমলার বাবা মা বেরিয়ে যাচ্ছে। একদম স্ক্যাম, মাদার অফ স্ক্যামস, ফাদার অফ স্ক্যামস ধরে ফেলেছে বাংলার মানুষ। একদম বাংলার মানুষকে একবার অবগত করে দিতে হবে, যুবকদের করে দিতে হবে অবগত। এটাই তারা করে এসছে আসলে অন্যান্য রাজ্যে। ওখানে ডাবল ইঞ্জিন গুলোতে পার পেয়ে গেছে, এখানে পার পাবে না।
এটা স্ক্যাম, এটা আচ্ছা সত্যজিৎ হ্যাঁ, পেছনে ও আমরা ছবিটাও দেখছি যুবকদের হাতে। আহা বেচারা যুবকরা বুঝতেও পারলো না। আরে ওদেরকেও ওরা বুঝতেও পারলো না, যুবকদের মাতৃশক্তি কার্ড দিয়ে দিয়েছে। বলছি আপনি তো কমিশনে মানে আপনারা তো কমিশনে যাচ্ছেন, ইও একটা কথা বলেছে যে এই যে ওয়েবকাস্টিং হবে সেখানে কমিশনের বক্তব্য যে কলকাতা শহরে নাকি 100টা বুথে 100টা বুথ বিদ্যুৎ নেই। মানে এই তথ্যটা আপনি কিভাবে পেলেন, এবং 100টা বুথ যদি কলকাতা শহরে বিদ্যুৎহীন থাকে তাহলে সারা রাজ্যে গ্রামীণ কি অবস্থা সেখানে ওয়েবকাস্টিং করে হবে? না, আপনাকে বলে দিই, হঠাৎ করে ইলেকশন কমিশন ঠিক করে না যে আমি এই বুথে পোলিং প্রেমিসেস হবে। পোলিং প্রেমিসেস এই প্রক্রিয়া অনেক আগে হয়ে গেছে। আমরা পলিটিক্যাল পার্টি থেকে আমাদের প্রতিনিধিদেরও পাঠিয়েছি। একসময় এটাও ছিল যে পোলিং প্রেমিসেস গুলো একতলা দোতলা বিষয়টা ছিল, একতলায় করতে হবে। সুতরাং তখন তারা কি বিদ্যুৎ বিষয়টা দেখেনি? এটা তো 6-8 মাসের কথা, আগেকার কথা বলছি। এটা ওনারা এখন দিতে পারেন না। এখন তো মেশিন চলে আসছে, তার র্যান্ডমাইজেশন হচ্ছে, এই স্টেজে চলে এসছে কাজটা। তারা হঠাৎ করে এখন পোলিং প্রেমিসেস এর ভিতরে ঢুকলো কি করে? এখন পোলিং প্রেমিসেস তারা সিএপিএফ সিআরপিএফ নাকি নামাবে ইত্যাদি এই সমস্ত চলছিল। এটা তো প্রথমবার। বিদ্যুৎ এখন দেখলো কি করে? সেটার ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না, বলছে এটা কি শুধু পশ্চিমবঙ্গ হচ্ছে না, সব জায়গায় কিন্তু হচ্ছে। গোলামি জায়গাতে বলছে সেটা নিয়ে কি বলবো? না, প্রধান বিচারপতিকেও নিশ্চয়ই অবগত করা হয়েছিল যে একটা বিষয়টা অস্বাভাবিক, যে বাংলায় কিন্তু যেই পরিমাণ ট্রান্সফার হয়েছে সেটাই একটু আনন্যাচারাল, মানে অস্বাভাবিক। মানে 483 জন, তারপরে বোধহয় 2-3 জন আরো যুক্ত হয়েছেন। 516 জনের মধ্যে ট্রান্সফার, আর বাকি 4টে রাজ্যগুলো বাকি ভাগটা নিয়েছে 23 কিংবা 24। ওটাই একটু অস্বাভাবিক মনে হয়েছিল। এখন আমরাও দৃষ্টি আকর্ষণ করেছি সুপ্রিম কোর্ট, তারপরে এর কি বলেছেন আমরা তো অত পুরোটা পড়া হয়নি, ওই অবধি বলতে পারবো যে এটা তো সত্যি। সুপ্রিম কোর্টকে ইলেকশন কমিশনও বলবে যে হ্যাঁ সত্যি আমরা ধাপে ধাপে অনেক রিসাফল করেছি, 483 জনকে ট্রান্সফার করেছি, এটা তো সত্য। যেটা আমরা বলছি অস্বাভাবিক, তারপর এটাও তো অস্বাভাবিক। এখন পোলিং প্রেমিসেস কবে ঠিক হয়ে গেছে? পোলিং প্রেমিসেস কে নিয়ে অবজারভার কি করছেন? এখন তারা বলছেন বিদ্যুৎ নেই, বলতেই পারে না। অধিকাংশ স্কুলে ক্লাস চলতে পারছে না, যেখানে সেখানে আর্মি ঢুকে যাচ্ছে। খুব বিরক্ত, মা বাবারাও বিরক্ত, জনতাও বিরক্ত যে ছেলেমেয়েরা স্কুলে যাবে সেখানে আর্মি ঢুকিয়ে দিয়েছে, প্রয়োজনই ছিল না। তো আর্মিরা কি বিদ্যুৎহীন অবস্থায় থাকছে? বন্ধ বিশেষ ব্যাপার। হ্যাঁ। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল জিতলে বাংলাদেশের চেয়ে করা হবে, এবং এখানে বাবরি মসজিদ তৈরি করছে হুমায়ুন কবির, এটা আশা না করলে লাশ বানিয়ে দেবে। কি বলেছে আবার বলুন। বিমান বিশেষ ব্যাপার। হয়ে গেছে তো, ওখানে নির্বাচন হয়ে গেছে তো, তারপর উনি বলছেন যে পশ্চিমবঙ্গে যদি উনিও এখানে প্রচারে আসছেন। হুমায়ুন কবিরের বিষয়টা আমরা তো আপনাদের রোজই বলছি একই কথা। আমরা কিন্তু কোনোদিন আমাদের যে নির্দিষ্ট বক্তব্য থেকে এইদিকেও হয়নি ওইদিকেও হয়নি, একটা পরিষ্কার স্টিং অপারেশন হয়েছে। হুমায়ুন কবির কি বলেছেন প্রকাশ্যে সেটা শোনা গেছে। বাবরি মসজিদ নিয়ে কি প্ল্যানিং ছিল, কে টাকা দিচ্ছে, কত টাকা ঢুকছে, এবং নির্বাচনের সময় মুসলিম ভোটটা কিভাবে ডিস্টার্ব করা যাবে, প্রতিটি মুসলমান ভোটারের মাথার উপরে টাকার অঙ্কটা বেঁধে দিয়েছে, সবটা প্রকাশ্যে এসে গেছে। আর বলে দিয়েছেন যে আমার হাত অনেক দূর অব্দি যায়। আমি ফেস টাইমে কথা বলি, উনি ফেস টাইমে কথা বলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, ওনার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে পরিচয় আছে, ফোনে কথা বলেন, এবং উনি আবার এক ধাপ এগিয়ে পিএমও বলেছেন। এবার বিজেপি কুল কিনারা পাচ্ছে না, কি করে এটা থেকে বেরোবে সেটাই ওরা ভাবছে। তারা বলবেন, তারা প্রতিদিন এটাকে নিয়ে বলছেন। আমরা একেবারেই এটাই বলে দিয়েছি যে সমস্তটা পরোক্ষভাবে বিজেপি কিন্তু এই গেমটা খেলেছে, which is a very dangerous game.
আপনি ধর্মীয় মেরুকরণ করছিলেন, আপনি মুসলিম সম্প্রদায়কে ভোটার লিস্ট থেকে ডিলিশন করবেন, ওই নিরীহ মানুষ লজিক্যালে ফেলে দিয়ে 8 লক্ষ আর 11 লক্ষ মালদা মুর্শিদাবাদে, তার ভবিষ্যৎটা কি হবে এবার? এখন সুপ্রিম কোর্ট এই অর্ডারের পরিপ্রেক্ষিতে ওখানে কি দাঁড়াচ্ছে? তা মানুষ আতঙ্কিত, আর এরা মজা লুটছে, টাকা ছড়াচ্ছে, কত টাকা, আর বলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি চেক করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীর গাড়ি চেক করতে হবে, প্রত্যেকটি এআইটিসি ক্যান্ডিডেটের গাড়ি চেক করতে হবে, আর বাদ বাকি গাড়িগুলো চেক হবে না। কে টাকা আনছে? দেখুন, উনি একটু গ্যাস খেয়ে গেছেন, কারণ গ্যাস দিয়েছে শুভেন্দু অধিকারী স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করে। আমরা বাঙালি হিসেবে লজ্জা বোধ করি। স্বামী বিবেকানন্দ এবং যোগী আদিত্যনাথকে এক প্ল্যাটফর্মে রেখে দিয়েছে। উনি গ্যাস খেয়ে গেছেন, উনি ভাবছেন এখন আমি যা বলবো বিরাট ব্যাপার, স্বামীজির মতো আমি বিশ্ববিখ্যাত হয়ে গেছে। ইট ইজ সাচ এ, মানে আমি বলি, মানে ভারতবর্ষের বাংলার লজ্জা যে এরকম নেতৃত্বও আছে। আপনার নেতৃত্বকেও তো সংযত হতে হবে, নেতৃত্বকেও তার তার ব্যক্তিত্বকে এমন ভাবে তৈরি করতে হবে যেটা মানুষ সেটাকে মানে আপনাকে সম্মান দেবে। এখন যদি আপনি ওনাকে স্বামী বিবেকানন্দ করে সাষ্টাঙ্গে প্রণাম করবেন না কি করবেন, কিন্তু অন্তত স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করবেন না। এখন যোগী আদিত্যনাথ নিয়ে এত উৎসাহিত বোধ করছেন, নারী সুরক্ষা, নারী নিরাপত্তা সবটা ভুলে গেছেন, কি কি কত উত্তরপ্রদেশে ডিলিশন হয়েছে সেটাও ভুলে গেছেন। এখন ডিলিমিটেশন ও মুক্ত নিয়ে নাচানাচি, কোথায় বিকাশ হচ্ছে বোঝা যাচ্ছে। এবং তার মধ্যে না বাংলায় কিছুদিন কাটাই, বাংলায় কিছুদিন নির্বাচন, বুলডোজার এই সমস্ত বলবে, ওরা বলবে। এখানে বুলডোজার আসবে না, এখানে কোনো বুলডোজার আসবে না। এখানে বুলডোজার আসবে যেখানে ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট সেখানে আসবে, পরিকাঠামো উন্নয়ন জন্য আসবে। মানুষের সর্বনাশ করার জন্য বুলডোজার এখানে চলে না। ওনাকে বলুন একটু মণিপুর ঘুরে আসতে, সাহস নেই মণিপুরে গিয়ে একটু ডাবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রীকে বলতে মণিপুরে এত ঘটনা হচ্ছে, ওখানে বুলডোজার চলবে না। যারা উৎপীড়ন তৈরি করছে, যারা মানুষকে নির্যাতিত করছে, হিউম্যান রাইটস, মানবাধিকার লঙ্ঘন প্রতিদিন, যান না ওখানে বুলডোজারটা নিয়ে যান না বিহারে বুলডোজার, যেখানে ওই মহিলার উপরে ওইভাবে 3-4 জন পুরুষ যেভাবে করছে, আর পুরো সমাজ দাঁড়িয়ে ওখানে অকেজু, ইনঅ্যাক্টিভ, তাদের প্রত্যেককে পাওয়ারলেস করে দিয়েছে বিজেপি, প্রতিবাদ করার সাহসিকতা তাদের নেই। একজন মহিলার উপর নির্যাতন হচ্ছে, আপনি বুলডোজারটা চালান না। প্রত্যেকে তো প্রকাশ্যে ওখানে ছবি দেখা যাচ্ছে যারা ওই নির্যাতনটা করছিলেন, পাঠিয়ে দিন। বিহারের মুখ্যমন্ত্রী নতুন হয়েছেন, আসা মাত্র বলছে অ্যালকোহল ইজ ব্যাক ইনটু দ্য সিস্টেম। নীতিশ কুমার সেটাকে বাদ দিয়ে দিয়েছিল, ইনি আসা মাত্র ঘোষণা করে দিল যে আবার ওই লিকার সেল ইত্যাদি হবে। দেখুন না, দেখুন আগে কি হয়। তার রাজনৈতিক পরিচয় নিয়ে কি হবে সেগুলো সকলেই জানবেন, কিন্তু তার শিক্ষাগত পরিচয় ক্লাস 12 ফেল মুখ্যমন্ত্রী। বিজেপি প্রথমবার মুখ্যমন্ত্রী বিহারে হয়েছে, কি আনন্দ, গর্বিত, ক্লাস 12 পাস ফেল। না না, যারা মাতৃশক্তিকে এই সময় মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনকে সাপোর্ট করবে, সেখানে আমাদের বলা মাতৃশক্তির উৎসটা কোথায়? তাহলে টাকাটা কে দিচ্ছে? কেন্দ্র সরকার তো। তাহলে পরে হয়তো ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি ফাইন্যান্স মিনিস্টারও চলে আসবেন রূপে। নির্মলা সীতারামন কিন্তু যখন এই যে আমাদের সেলাই বোনাই যারা শিল্পীরা রয়েছেন, যারা হাতের কাজ, টেক্সটাইলস, উইভিং এ কাজ করেন, সেই উইভার কার্ড উনি দেবেন না, মাতৃশক্তি নিয়ে লড়ে যাচ্ছে ভুল ভাল সময়ে। আর দেবেও তো না। দিল্লির 2,500 টাকাটা উনি স্যাংশন করছেন না কেন গভর্নমেন্ট থেকে? বিহার 10,000 বলে এসছেন, দেবেন না। আর আপনি এখানে তো স্বাভাবিকভাবে নাম তো প্রত্যেক জায়গা থেকে টানাটানি হচ্ছে, সকলেরই নাম বিজেপির।
প্রাইম মিনিস্টার বলছেন যে 3 দশক ধরে মহিলাদের প্রতি যে অবিচার হচ্ছে তার প্রায়শ্চিত্ত করছেন আজকে, তার জন্যই এই কার উপরে? প্রাইম মিনিস্টার হ্যাঁ, কার উপরে? দশক কিভাবে আমরা মহিলারা আর রেটরিক চাই না, উই ডোন্ট ওয়ান্ট রেটরিক, উই ওয়ান্ট ইমপ্লিমেন্টেবল স্টেপস। যেই পদক্ষেপ আপনি বাস্তবায়িত করবেন সেইটা মহিলা দেখতে চায়। মহিলারা আর অ্যানাউন্সমেন্ট, যেটাকে প্রতিশ্রুতি, যেগুলো জুমলা শুনতে চায় না। তাহলে আপনি বললেন নারী ক্ষমতায়ন ইত্যাদি সবটাই বললেন, কিন্তু দিদি ওই জায়গায় রয়ে গেছে, আরেকজন মমতা কো হটানা হ্যায় ওই জায়গায় রয়ে গেছে। আর না, আর